Hello everyone, welcome back to my new another blog video. আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার্স মম সাবিনা চ্যানেল থেকে আমি সাবিনা আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ছোট বড় দেশ এবং দেশের বাইরে জওয়ান বৃদ্ধ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। গতকাল ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা ঠিক সেখান থেকে স্টার্ট করেছি। তো এই যে যতগুলা থালা বাসন দেখছেন সবগুলো এখন ধুয়ে নিব। আমার হাতটাও প্রচন্ড ব্যথা, হাতে কি যেন হয়েছে সেটা তো অনেকদিন আগেই বলেছিলাম। তো হাতের অবস্থাটা তেমন ভালো না, আমি এখন বারবার হাতটা ভিজাতে পারি না, সেই জন্য আর কি থালা বাসনগুলো একসাথে জমিয়ে তারপর আমি এগুলো সব একসাথে ক্লিন করে নিই। তো এই দিক দিয়ে আবার দুধের পাতিলটা মাজতে গিয়ে আমার প্রচন্ড হাতে মনে হচ্ছিল যে পেন হচ্ছে, কিন্তু কিছু করার নাই। যখন কোনো হেল্পিং হ্যান্ড না থাকে, সহযোগিতা করার মতো কোনো মানুষ না থাকে, তো নিজের কাজগুলো তো নিজেকে এতটুকু করতেই হবে। আর এই যে থালা বাসন পরিষ্কার করা, ঘরবাড়ি পরিষ্কার করা, ঘরবাড়ি গুছানো, এগুলো তো হচ্ছে আমাদের নিত্য নতুন কাজ। তো যতই অসুস্থ থাকি না কেন আসলে এই কাজগুলো না করলে কিন্তু খাওয়া দাওয়া হবে না। আবার হচ্ছে যে পরিষ্কার না করলে দেখা যাচ্ছে যে একটা খুব বিশ্রী অবস্থা হয়ে থাকে। তো কোন পাতিলে কি রান্না করব তার কোনো হদিশ মেলে না। তো এদিক দিয়ে আবার আমি এই যে সিঙ্কের উপরটা এটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে যে এটা মোটামুটি 2 থেকে 3 দিন যাবত আমি পরিষ্কারই করতে পারতেছি না। এখন হচ্ছে দেখলাম যে এখন যদি না পরিষ্কার করি তাহলে এখানের অবস্থাটা বেশ খারাপ লাগে। তো সে অনুযায়ী আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি, যদিও ডিপ ক্লিন করি নাই। তো আসলে আবার আমার দেখা যাচ্ছে রান্নাঘরটা ডিপ ক্লিন কখনো করতে হয় না। বেশিরভাগ সময়ে আমি হচ্ছে রান্নাবান্না শেষ করে দিনে 2 থেকে 3 বার আর কি পরিষ্কার করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে তো যখন তখন যদি পরিষ্কার করে রাখি ডিপ ক্লিনের প্রয়োজন হয় না, আমি সেটা মনে করি। মোটামুটি অনেকটা শরীর খারাপ নিয়ে আজকের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু শেয়ার করতেই হবে, আমি নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করছি। তো এই জন্য আর কি ভাবলাম যে আমার ভিডিওটাও হয়ে যাবে, কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এদিক দিয়ে আবার আমি একজন খালাকে বলেছিলাম আমার কাজগুলো করে দেওয়ার জন্য। তো উনি কিন্তু আসার কথা ছিল, কিন্তু কেন যে আসলো না সেটা বুঝতে পারলাম না। তো নিজের কাজগুলো তো নিজেকে করতে হবে, অনেকগুলো কাজে জমিয়ে রেখেছিলাম। তো এই যে আমার থালা বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর সংসারে যে আহামরি কোনো কাজ থাকে বিষয়টা কিন্তু তেমন না। এই তো রান্না বান্না করা, খাওয়া দাওয়া করা, ঘর গুছিয়ে রাখা। তো একজন গৃহিণী হিসেবে কিন্তু এটা কিন্তু ভালোবেসেই করা যায়, সংসারের জন্য, নিজের ভালোর জন্য, নিজের মন মানসিকতাটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। আমার মনে হয় গৃহস্থের যে কাজগুলো আছে সেগুলো নিজের হাতে করার থেকে তৃপ্তি দুনিয়াতে আর কিচ্ছু নাই। তো এই যে হেল্পিং হ্যান্ডের আশায় থাকতে থাকতে আমার অলরেডি রাত এখন 9:30 বাজে, কিন্তু উনি আসে নাই। তো এই জন্য আর কি কাজগুলো আমি নিজেই ক্লিন করে রাখলাম, যে সকালবেলা আমার একটু গুছাতে আর কি সুবিধে হয়। তো এই দিক দিয়ে আবার এই যে এই বালতিটা আছে, এই বালতিতে আমি আবার হচ্ছে আমার বোতলগুলা রেখে দেই। এখানে আবার বোতলগুলা রাখলে হয় কি, দুধের বোতলগুলো পরিষ্কার করে যখন রাখি তখন এদিক সেদিক পড়ে থাকে না আর কি। আবার যখন দুধ নিয়ে আসি সেখান থেকে বের করে আমি এই বোতলগুলাতে আর কি সেট করে নিই। সেক্ষেত্রে আমার বোতলগুলো খুঁজতেও হয় না, আর খুব বেশি ময়লাও হয় না। তো এই যে বালতির ঢাকনাটা যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু এটা 100% সেফে থাকে আর কি। তো এখন এই মুহূর্তে যারা ভিডিওটি ক্লিক করে ভিডিওটি দেখা শুরু করলেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। আশা করছি আপনাদের ভিডিওর কোনো কথা কিংবা কোনো কাজ ভালো লেগেও যেতে পারে। আর আমার ভিডিওর কোনো কথা এবং কোনো কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত হয়ে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে হবে আপনার যে আমি যে ভিডিওগুলো আপলোড দিব সেই ভিডিওগুলো নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় এবং সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই যে আগের দিন রান্নার ধুয়েছিলাম, আমার লুচুনিগুলো ধুয়েছিলাম, এখন হচ্ছে এগুলো আমি ছাদ থেকে নিয়ে আসলাম। বিশেষ করবেন না, অনেক গরম। তো গরম গরম কাপড় গোছাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর গরম গরম কাপড় গোছালে হয় কি, যে জিনিসটা খুব সুন্দর করে
করে রাখা যায়, ভাঁজটা না এত এলোমেলো হয়ে যায় না। এটা একটি আয়রন সিস্টেমে থাকে। তো আপনাদেরকে একটা টপিক দেই, যারা আয়রন করেন না জামা কাপড়, তারা কি করবেন, কাপড়টা ধুয়ে না চিপে সুন্দর করে পানি সহ লেড়ে দিবেন। তো লাড়ার পরে যখন ঘরে নিয়ে আসবেন, গরম গরম কাপড়টা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে বিছানার নিচে নয়তো বা বালিশের নিচে রেখে দিবেন। সেক্ষেত্রে আপনার কাপড়গুলো আয়রন করার প্রয়োজন হবে না, আর আপনার অযথা কারেন্টেরও প্রয়োজন পড়বে না। তো আমি কিন্তু মাঝে মধ্যে যেগুলা এরকম করলে হয়, সেগুলো আমি আয়রন করা ছাড়া ইউজ করি। তবে বাচ্চাদের কাপড়ের ক্ষেত্রে আমি সবসময় আয়রন করার চেষ্টা করি। তো এই যে দেখেন, রান্নারগুলো আমি এখন সুন্দর করে ভাঁজ করে তারপর এখানে রেখে দিচ্ছি। আসলে আমার সবগুলোর প্রয়োজন পড়ে না। আর এখানে আমার যে লুসুনিগুলো আছে, সেগুলো আমার এতগুলো প্রয়োজন পড়ে না। আমি দুইটা দুইটা ইউজ করি, দুইটা নামায়ে ইউজ করি। তো সেজন্য আরকি এটা আমি যেখান থেকে আমার জিনিসগুলো সবসময় লাগে না, সেখানেই আমি রেখে দিয়েছি। তো এই যে দেখেন না, হ্যাঁ, গতকাল রাতে একজনে এসে আমার ব্লেন্ডার থেকে না অনেকগুলো পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নিয়েছে। তো সেটা আমি রাত্রি ধুয়ে রেখেছিলাম। এখন হচ্ছে এটা লাগিয়ে দিব। আর এই ব্লেন্ডারটা কবে জানি নষ্ট হয়ে যায়। এই যে একজন ভাবি এসে না আমার এখান থেকে ব্লেন্ড করে নিয়ে যায়। বিশ্বাস করবেন না, উনি একসাথে 2 কেজি আদা, 1 কেজি রসুন আমার এই ব্লেন্ডে দিয়ে দেয়। আর তখন আমার ব্লেন্ড দেখলেও মনে হয় আমারই মায়া লাগে। প্রচন্ড কষ্ট হয় যে এতটা লোড নিতে পারছে না। আল্লাহই জানে কবে জানি নষ্ট হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ, এই ব্লেন্ডারটা আমি প্রায় 8 থেকে 9 বছর হয়ে গেছে ইউজ করছি। আল্লাহ ভরসা, আরো অনেকদিন মনে হয় চলে যাবে। তো ওয়ালটনের হলেও কিন্তু জিনিসটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। তবে যে ছোটটা থাকে জিরা কিংবা শুকনো মসলা গুঁড়া করার জন্য, ওটা হচ্ছে আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। আর এদিক দিয়ে এই যে আমি যে আমার চা খাওয়ার মগগুলো আছে, সেই মগগুলো আমি সবসময় এই কর্নারে রাখি। কারণ হচ্ছে যে এই কর্নারে না বাচ্চারা তেমন আসে না। আর এই কাপগুলো না আমার সবসময় প্রয়োজন পড়ে। বাসায় ২-১ জন মেহমান আসলে, তারপর দেখা যাচ্ছে টিচাররা আসলে আমি এখান থেকে খুব সহজে নিয়ে গিয়ে ওনাদেরকে চা, কফি বানিয়ে দিতে পারি। আর সেক্ষেত্রে হচ্ছে যে আমারও তো দিনে ৩ থেকে ৪ বার চা খাইতে হয়, সেজন্য আরকি আমার একটু সুবিধা। আর এদিক দিয়ে হচ্ছে যে আমার ডাইনিং টেবিলের অবস্থাটা, এটাও আমি গুছিয়ে তারপর আরকি শুইতে যাব। তো ভাবলাম যে রাত্রের কাজ যদি রাত্রে গুছিয়ে রাখা যায়, তাহলে সকালবেলা পেরেশানি হয় না। আর এই যে এগুলা কে কে চিনতে পারছেন, কমেন্ট করে জানাবেন। তো এগুলা দিয়ে কিন্তু আমি মাঝে মধ্যে খুব বেশি করে ভাত খাইতে পারি। যখন গরম ভাত হয়, যখন আমার মুখে অন্য কোনো তরকারি ভালো লাগে না, তো এই জিনিসটা দিয়ে আমি ভাত খাই। তো এই যে বাচ্চারা আবার হাত মুখ ধুয়ে তারপরে যে গামছাগুলো একটু ভিজা, যেহেতু হাত মুখ মুছলে ভিজে যায়, সেহেতু আমি ভাবলাম যে এটা একটু এখানে লেড়ে দিই। তো এই যে পরের দিনকার সকালের ভিডিও, আলহামদুলিল্লাহ। এখন আমি চলে আসলাম বাচ্চার জন্য গরম পানি দেওয়ার জন্য। তো গরম পানি দিয়েছি এক চুলায়, আর হচ্ছে এক চুলায় আমি চা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা আমি চাই বাচ্চারা গোসল করে যাক, তাহলে সেই ক্ষেত্রে হয় কি যে সকালবেলা যে তাদের মুডটা, ওই মুডটা না একদম ফ্রেশ হয়ে যায়। আপনি দেখবেন যেমন বড়দের ক্ষেত্রে হয় যে আমরা যখন কোনো জবের জন্য বাহিরে চলে যাই সারাদিনের জন্য, সকালবেলা যদি গোসল করে যাই, তাহলে আমাদের শরীরটা, মনটা অনেকটা ফ্রেশ লাগে। তো সেজন্য আরকি আমি আমার বাচ্চাদেরকেও সকালবেলা গরম পানিটা করে দিই যে তোমরা গোসলটা করে তারপর আরকি ক্লাসে যাও। সেক্ষেত্রে হবে তোমাদের শরীরেরও অনেক আরাম হবে, আর মন মাইন্ডও অনেক ফ্রেশ থাকবে। আর এদিক দিয়ে হচ্ছে যে দুটো ছেলেরই প্রচন্ড ঠান্ডা লাগছে। আমি ভাবলাম যে তাহলে আজকে একটু আদা দিয়ে চা বানিয়ে দিই। তো যে একটু আদা ছেঁচে দিলাম, আর হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিলাম। আর আমি রং চাতে না আদা চাতে বেশি কিছু ইউজ করি না, আর সেটার ফ্লেভারটা আমার ভালো লাগে না। আমি দারচিনিও ইউজ করি না, আর এলাচও ইউজ করি না। আমি জাস্ট একটা তেজপাতা দিয়ে আদা দিয়ে রং চা করতে বেশি পছন্দ করি। সেক্ষেত্রে এই যে দেখেন বাচ্চারা কিন্তু এখনো ঘুমাচ্ছে। তো আমি নামাজ কালাম শেষ করে আমার যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে এখন ওই যে ওকে আসছি ডাকতে। তো একজন কিন্তু উঠে পড়েছে, ওয়াশরুমে চলে গিয়েছে। এখন তাকে আমার প্রচুর টেনে হিঁচড়ে উঠাতে হবে। আর সে যত আগেই শুক না কেন, সকালবেলা ওঠানো তাকে আমার প্রচুর কষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ওরা উঠে গোসল-টোসল করে তারপরে যে রেডি হয়ে
এখন নামাজটা আদায় করে নিল, আর আমি ওদেরকে জায়নামাজের উপরে একটু চা নিয়ে এসে দিলাম, আর খালি পেটে খাওয়ার জন্য 1 গ্লাস করে পানি এনে দিলাম। আর পানিটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চাদেরকে খুব ভোরে যখন পানিটা খাওয়াবেন, হালকা একটু গরম পানি খাওয়ালে হয় ওদের গলার যে একটা ঠান্ডা, ওই ঠান্ডার সমস্যাটা কেটে যায়, প্লাস ওদের গলাটা একটু হালকা হয়ে যায় কোরআন তেলাওয়াত করার জন্য, পড়াশোনা করার জন্য, তখন গলাটা পারফেক্ট হয়। তো এক্ষেত্রে আমিও 1 গ্লাস পানি খেয়ে নিলাম, আর এই যে আমি যে পাতিলে চাটা বসাইছি সে পাতিল থেকে অন্য পাতিলে ঢেলে তারপরে যে ওদের জন্য এখন চা বানাবো। তো ওদেরকে চা খাইয়ে বিদায় করে তারপর হচ্ছে আমি 1 গ্লাস মানে 1 গ্লাস না 1 মগ খেয়ে নিব। আর বিশ্বাস করেন এই যে চাটা নিয়েছি না, মনে হচ্ছে যে এতটুকু কম পড়ে গিয়েছে। আরো বড় মগ থাকলে মনে হয় আরো বেশি করে নিয়ে নিতাম। কারণ সকালবেলা মনে হয় আমার ঘুমের এত ব্যাকলোড থাকে, প্রচুর খারাপ লাগে ঘুমের জন্য। তো এই যে এখানে চার সাথে 2টা বিস্কিট নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার সকালের নাস্তা। আমিও কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছি। তো রেডি হয়ে তারপর আরকি চলে যাব। তো আমি রেডি হইতে, হইতে আবার ওরা কিন্তু সকালের নাস্তার টাইমে চলে আসলো বাসায় নাস্তা খাওয়ার জন্য। তো ওদেরকে আবার পরোটা আর হচ্ছে যে গতকালকে পাতাকপি ভাজি দিয়েছিলাম, সেই রাত্রের পাতাকপি ভাজিটা আর এই যে রুটি ওদেরকে খাইতে দিব। আর হচ্ছে আমি এই যে আবারও 1 কাপ চা নিয়ে নিলাম। তো আজকে আগেই বলেছি শরীরটা প্রচন্ড খারাপ। একদিক দিয়ে গলা ব্যথা, ঠান্ডা, মাথা ব্যথা, তারপর হচ্ছে হাতে প্রচন্ড ব্যথা। সেজন্য ওদের জন্য বিকালে তেমন কোনো নাস্তা বানাইতে পারলাম না, আর দুপুরে কি খাইলো সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কারণ এত কিছু শেয়ার করলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তো ওদেরকে আমি বিকালের নাস্তায় হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে দুধে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি না দিলে আমার ছেলেটা একদমই দুধ খাইতে পারে না। আবার কিন্তু সবসময় আমি চিনি ইউজ করি না, মধু দিয়ে তাদেরকে দুধটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই মুহূর্তে আমার মধুটা শেষ হয়ে গেছে বিদায় আমি একটু, একটু চিনি দিয়ে ওই মধুর কাজটা সেরে ফেলি আরকি। তো এখানে আবার দেখা যাচ্ছে যে চিনি দিয়ে যদি না লাড়া দিই তাহলে নিচে চিনিটা জমে যাবে। সেজন্য সুন্দর করে একটু নেড়েচেড়ে তারপর আমি ওদেরকে দিয়ে দিব। আর চিন্তা করছি যে দুধের সাথে আর কি দেওয়া যায়। কারণ আবার সেই এখন থেকে পড়া স্টার্ট করবে বিকাল 5:30 থেকে আবার রাত 10টা পর্যন্ত। আর লং টাইম পড়াশোনা করা কিন্তু এমনিতেও গলাটা বেশি শুকিয়ে যায়, আর খিদাও কিন্তু প্রচন্ড লাগে। তো ভাবলাম যে দুধের সাথে এখানে কলা রেখেছিলাম, 2 পিস কলা দিয়ে দিই 2 ভাইকে, আর হচ্ছে 2 পিস বিস্কিট দিয়ে দিব। এই তো ওদের জন্য পারফেক্ট একটা সুন্দর নাস্তা হয়ে যাবে। তো আসলে এই বাচ্চাদের খাবারের বিষয়টা হচ্ছে যে মাদ্রাসার বাচ্চারা কিন্তু মোটামুটি অনেক কষ্ট করে তারা পড়াশোনা করে। আর বিশেষ করে যারা হিফজ পড়ে তাদের তো আরো একটানা পড়তে হয়, একটানা পড়ে পড়া মুখস্থ করতে হয়, সেজন্য আরকি। তো ওরা কিন্তু আবার এই যে বিকেল টাইমে 1/2 ঘন্টা সময় পায়, এসেই বসে পড়ে কম্পিউটার টেবিলে একটু কম্পিউটার দেখার জন্য। তো আমি আবার ওই টাইমটা ওদেরকে না করি না। কারণ হচ্ছে ওদেরই তো একটু বিনোদনের দরকার আছে। সেজন্য আরকি হচ্ছে যে আমি বলি 2 জনই গিয়ে দেখো। তো ওরা আবার এসে মিস্টার বিস্টই বেশি দেখে, অন্য কিছু দেখে না, আর গেমও খেলে না। তো এখন হচ্ছে ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি এখন এই যে সন্ধ্যার নামাজ কালামটা পড়ে তারপর হচ্ছে এখানে পেঁপেটা ছিলে নিচ্ছি। আর আজকে হচ্ছে পেঁপে দিয়ে আমি বড় মাছের ঝোল করব। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে পেঁপেটা ছিলে রাখি, ছিলে তারপর একটু ফাঁপ দিয়ে রাখি, তারপর বাকি কাজ করা যাবে। আর তরকারিটা কিন্তু আমি রাত্রে রান্না করব, কারণ হচ্ছে যে রাত্রে যদি আমি তরকারিটা রান্না করি তাহলে পরের দিন সকাল দুপুর পর্যন্ত আমার চলে যায়, দুপুর পর্যন্ত এতটা পেরেশানি লাগে না। সেক্ষেত্রে আমি এই কাজটাই সবসময় করার চেষ্টা করি। তো এই যে দেখেন পেঁপেগুলা কিন্তু আমি এভাবে কেটে নিলাম। আর এই পেঁপেগুলো এখন আমি একটু ফাঁপ দিয়ে নিব। তো এটা চুলার উপর বসিয়ে আমি চলে যাব আমার বাকি কাজের প্রসেসিং এ। তো দেখা যাক যে এই মুহূর্তে আর কি, কি কাজ করা যায়। তো শরীরটা যেহেতু ভালো না সেহেতু কাজটা একটু কম করারই চেষ্টা করছি। আর এদিক দিয়ে আমি এই যে রাতে একটু দুধ খেয়ে নিব, ভাত খাবো না। সেজন্য আর একটু দুধ বসিয়ে দিলাম। দুধটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এটা টেবিলের উপর গিয়ে রেখে দিব। আর রাত্রের বেলা যদি ভাত না খাইতে হয় 1 গ্লাস দুধ খেয়ে ঘুমালে কিন্তু ভালো একটা ঘুম হয়। আর সেক্ষেত্রে কিন্তু শরীরে ভালো এনার্জি পাওয়া যায়। এই পর্যন্ত যারা ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অসংখ্য, অসংখ্য পরিমাণ দোয়া আর ভালোবাসা। তো দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে আগামী দিনে। ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।